বাংলায় এখানে কাঁটাতারের এপারে বাংলায় গণপরিবহনের বাস চালাতেই হিমশিম খাওয়া যাচ্ছে, আর ওদিকে অর্থাৎ ওপার বাংলায় বাংলাদেশে কি হচ্ছে জানেন? ইউনূস সরকার রাজবাড়িতে ট্যাঙ্ক চালাচ্ছে এবং সেই এক্সক্লুসিভ ছবি আমাদের কাছে রয়েছে, ছবিগুলো দেখাবো। বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপের শীতকালীন মহড়া, এবং সেই মহড়া গতকাল রবিবার 5ই জানুয়ারি রাজবাড়িতে হয়েছে এবং সেখানে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনিও ছিলেন। মহড়াটি ছিল 55 পদাতিক ডিভিশনের অর্থাৎ 55 ইনফ্যান্ট্রি ডিভিশনের কালুখালী উপজেলার রাজবাড়ি মিলিটারি ট্রেনিং এরিয়া এমআরটিতে একেবারে নদীর চরে, চর খাপুরা ও চর রামনগর এই দুটি এলাকায় এই মহড়া হয়। সকাল 11:54 সময় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা দেন। 12:35 চর খড়পুরায় হেলিপ্যাডে পৌঁছন ইউনূস। মহড়াস্থলে পৌঁছলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান বায়ুসেনা চিফ এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 55 ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমাদুল ইসলাম তারা ছিলেন, অর্থাৎ একেবারে টপ ব্রাস অফ বাংলাদেশ মিলিটারি। তারা এই মহড়া করছেন এবং এই মহড়ার ছবি দেখুন। 3টি উইং অর্থাৎ সামরিক বাহিনীর 3টি উইং, ইনফ্যান্ট্রি, সেনাবাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, তারা যৌথভাবে এই মহড়া করছে। এবং শুধু তাই নয়, এই মহড়া যখন চলছে তখন মোহাম্মদ ইউনূস কি বলছে জানেন? বলছেন সামরিক বাহিনীকে বলছি তৈরি থাকো, যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে। মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্য শুনুন। আজকে সেটা দেখে খুব ভালো লাগলো, আমাদের প্রস্তুতি, যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য। তো সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে অংশগ্রহণ করলো, সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি, তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং ক্রমাগতভাবে এটা আরো সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি। আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। এই মহড়া দেখে আমিও সেনাবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়েছি। তবে সবকিছু কি ঠিক রয়েছে? ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি করছে বাংলাদেশ। এক অনুষ্ঠানে আবার এক মঞ্চ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি বলছেন এই মুহূর্তে এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি করার জন্য আমরা প্রস্তুত, যাকে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হই। এত কিছু বলছেন, আদতে কি রয়েছে এর পেছনে? নেপথ্যে কোন কাহিনী রয়েছে? কর্নেল শ্রীবাস্তব রয়েছেন আমার সঙ্গে, মিলিটারি এক্সপার্ট এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কর্নেল শ্রীবাস্তব নমস্কার। কর্নেল শ্রীবাস্তব, একটাই প্রশ্ন, এই যে বাংলাদেশ এই মুহূর্তে একটা যুদ্ধ জিগির তুলছে এবং সেখানে কালকে দেখলাম ট্রাই সার্ভিসেস জয়েন্ট এক্সারসাইজ খুব কম হয়, ভারতবর্ষেও খুব কম হয়। ট্রাই সার্ভিসেস জয়েন্ট এক্সারসাইজ ওরা করছে রাজবাড়ি অঞ্চলে, এবং একেবারে বছরের শুরুতেই জানুয়ারি মাসে। সেখানে আমার একটাই আশঙ্কা রয়েছে, ফেব্রুয়ারি থেকে শোনা যাচ্ছে পাকিস্তান আর্মির টপ ব্রাস বাংলাদেশ আর্মিকে নাকি ট্রেনিং দেবে। এই যুদ্ধ জিগির হঠাৎ মোহাম্মদ ইউনূস কেন তুলছেন? নমস্কার, খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন। এই যে আপনি 3টে সেনাপ্রধান আর মোহাম্মদ ইউনূসকে দেখলেন, ওর মধ্যে অনেকগুলো কারণ আছে। আফটার দ্য 30th ডিসেম্বর 2024, 30 ডিসেম্বর 2024 পর বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় একটা টার্ন অ্যারাউন্ড হয়েছে জানেন। ওদিন প্রফেসর ইউনূস বলেছেন আমি রিজাইন করে দেবো। কারণ এই যে আপনি দেখছেন, এই যে সংগঠনটা দেখছেন ইন্টারিম গভর্নমেন্ট, এটা কিন্তু একটা একত্রিত একটা, ওর মধ্যে ইউনিটি নেই, ওর মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে। আর কতদিন ধরে এই জেনারেল ওয়াকারুজ্জামান আপনার মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলতেন না। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। অ্যান্ড পসিবলি আন্ডার দ্য ইন্টারন্যাশনাল প্রেশার, আন্ডার প্রেশার অফ দ্য আমেরিকা, পসিবলি ওরা আজকে এইটা করেছে, যের মধ্যে মোহাম্মদ ইউনূস গেছেন আর 3জন সেনাপ্রধানকে ওখানে এনে একটা ফটো শুট করা হয়েছে। বাংলাদেশ আর্মি একটা অনেক প্রফেশনাল আর্মি, অনেক প্রফেশনাল আর্মি, পুরো দেশের পুরো বিশ্বে ওরা সম্মান অর্জিত করেছে। আপনি দেখবেন, আপনার কাছে তো একটা আপনি দেখালেন, এদের যদি আপনি দেখবেন ক্লিপিংগুলো, ইট ইজ নট ওয়েল অর্গানাইজড, নট বিফিটিং বাংলাদেশ আর্মি প্রফেশনাল স্ট্যান্ডার্ড। তো এটা খুব খারাপ। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, এটা যে ডিসেম্বর মাসে, এটা তো হবেই, এটাই তো ক্যাম্পেনিং সিজন। আপনি 1971 যুদ্ধে আপনি তো পড়েছেন, মিসেস ইন্দিরা গান্ধী জেনারেল মানেকশকে বলেছিল মার্চ এপ্রিল মাসে, উনি বলেন না এখন বৃষ্টি হচ্ছে। দিস ইজ দ্য টাইম, November December was chosen because
ওদের নদীতে বেশিরভাগ নদীর জায়গা আছে, জল কম আছে, ওরা একটা রিয়েলিস্টিক ট্রেনিং করতে পারে, এর মধ্যে কোনো প্রবলেম। এবার এখানে এই ট্রেনিং যখন চলছিল তখন আমরাও একটি তুল্যমূল্য বিচার করি। এই যে যুদ্ধ জিগির তুলছেন মোহাম্মদ ইউনূস, ভারত লাল সংকেত দেখছে এমন অনেক জায়গায় বলা হচ্ছে, সত্যি কি আমরা লাল সংকেত দেখছি? যদি একটা তুল্যমূল্য বিচার করি, গতকালকে যা ঘটলো এবং অন গ্রাউন্ড ইন্ডিয়ান আর্মি এবং বাংলাদেশ আর্মির কি দাঁড়ায়, আমাদের প্রতিবেদন দেখুন। ফের যুদ্ধজিগির বাংলাদেশে। জানুয়ারির শুরুতেই বাংলাদেশের রাজবাড়ী অঞ্চলে বাংলাদেশের সামরিক বাহিনীর মহড়ায় গিয়ে বিস্ফোরক অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে তৈরি থাকার নির্দেশ ইউনূসের। আজকে সেটা দেখে খুব ভালো লাগলো, আমাদের প্রস্তুতি, যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য। তো সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে অংশগ্রহণ করলো, সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি, তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং ক্রমাগতভাবে এটা আরো সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি। আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। এই মহড়া দেখে আমিও সেনাবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়েছি। 5ই জানুয়ারি সকাল থেকে বাংলাদেশের রাজবাড়ী অঞ্চল ছিল সামরিক কন্ট্রোলে। দুপুর 12টা নাগাদ রাজবাড়ী অঞ্চলে শুরু হয় সামরিক মহড়া। উল্লেখ্য, এই মহড়ায় বাংলাদেশের আর্মি, নেভি এবং এয়ারফোর্স 3 বাহিনী অংশ নেয়। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধানরাও। মহড়ায় বাংলাদেশের সেনার অত্যাধুনিক ট্যাঙ্ক, পদাতিক বাহিনী, কমান্ডো বাহিনী, বায়ুসেনা ও নেভির অ্যাটাক হেলিকপ্টার, আর্মির অ্যাটাক হেলিকপ্টারের সঙ্গে তাল মিলিয়ে মহড়া চালায়। অনেকেরই মত বাংলাদেশ তাদের শক্তি প্রদর্শন করছে। তবে তুল্যমূল্য বিচারে বাংলাদেশের সামরিক বাহিনীর থেকে ঢের বেশি শক্তিশালী ভারত। বাংলাদেশের আর্মি, নেভি, এয়ারফোর্স মিলিয়ে মোট সেনা 2,27,000। ভারতের আর্মিতে শুধু 14 লাখের ওপর সেনা, 300-র ওপর আর্মি এয়ারক্রাফট। বাংলাদেশের আর্মির সেনা 1,60,000। ভারতের ইস্টার্ন কমান্ডেই বাংলাদেশ আর্মির প্রায় 4 গুণেরও বেশি সেনা রয়েছে। সামরিক মহলের দাবি, বাংলাদেশের এই যুদ্ধজিগির কোথাও তাদের ভারত বিদ্বেষী অবস্থানকে আরও স্পষ্ট করেছে। ইতিমধ্যেই ফেব্রুয়ারি থেকে পাক সেনার তত্ত্বাবধানে বাংলাদেশের সেনার প্রশিক্ষণের খবর চারিদিকে শোরগোল ফেলেছে। যদিও বাংলাদেশের সেনা সেই খবরকে নাকচ করেছে, তবে বছরের শুরুতেই সেই সেনার সর্বশক্তি নিয়ে মহড়া সামরিক মহলকেও ভাবাচ্ছে। তাহলে কি বড়সড় কিছুর ছক কষছে পদ্মাপাড়ের দেশ? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। এবার এই বড়সড় কিছুটা ভারতকে আক্রমণ এমনটা নয়, কিন্তু ওদের দেশের ভেতর, ওদের দেশের ইতিহাসে যা বারবার ঘটে তা হলো সামরিক অভ্যুত্থান, কিংবা সহজ কথায় মিলিটারি কু। সময় যত যাচ্ছে বাংলাদেশের যিনি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তার ভূমিকা আরও পরিষ্কার হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের বলছেন জেনারেল ওয়াকারুজ্জামান এখন জনতার সঙ্গে জোট বাঁধতে পরিশ্রম করছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের মধ্যেও যে বিভাজন হচ্ছে সেটা স্পষ্ট। 3টি গোষ্ঠী তৈরি হয়েছে। গত 30শে ডিসেম্বর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের পদত্যাগের হুমকি দেন, এমন অভিযোগও উঠছে। এরপরেই শিক্ষার্থীরা দাবি প্রত্যাহার করেন, এই কনস্টিটিউশন বদলাবার দাবি প্রত্যাহার করে বলেন 15 দিন সময় দিচ্ছি, তারপর কথা ঘোষণা করা হোক। এই মুহূর্তে বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, মিলিটারি কুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং আমাদের হাতে অত্যন্ত বিস্ফোরক কিছু তথ্য রয়েছে যেগুলো আমরা আপনাদের দেখাবো, কিন্তু তার আগে তোমাদের শ্রীবাস্তব, মিলিটারি কু বাংলাদেশের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, বাংলাদেশে যে নির্বাচিত সরকারের থেকে বেশি সময় মিলিটারি কু হয়েছে, অলমোস্ট লাইক পাকিস্তান, সেম ট্র্যাজেক্টরিতে। জেনারেল ওয়াকারুজ্জামান, যাকে প্রথম যখন 5 অগস্ট শেখ হাসিনা সেখান থেকে পালিয়ে গেলেন, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন, তখন মনে হয়েছিল যে ইনি কড়া হাতে ধরবেন, এবং তিনি বলেছিলেন, তিনি নিজে ঘোষণা করেছিলেন যে আর্মি কিংবা সেনাবাহিনী কন্ট্রোল নেবে না। এখন কি আর সেই স্ট্যান্ড জেনারেল ওয়াকারুজ্জামানের সেটা আমরা মানতে পারবো, কিংবা সেটা কি স্পষ্ট হচ্ছে, নাকি স্পষ্ট হচ্ছে যে মিলিটারি কোথাও বেশি করে ঢুকছে? দেখুন, বাংলাদেশ আর্মি ওর যদি কোনো প্রবলেম আছে, ওদের ইন্টারনাল প্রবলেম আছে। আপনি যে কু কথা বলেন, পাকিস্তানে একটা কু হয় আর একটা বাংলাদেশে কু হয়, দুটো মধ্যে তফাৎ আছে। পাকিস্তানে কু থাকলে জানেন মানুষগুলো দেখতে থাকে ওটা ব্লাডলেস, কোনো রক্ত ওখানে বেরোয় না, সব মানুষগুলো পাকিস্তান আর্মি এসছে, কোনো প্রবলেম নেই। কিন্তু বাংলাদেশের
যতগুলো কু হয়েছে ওর মধ্যে রক্তপাত হয়েছে। আপনি 15 আগস্ট 1975 থেকে নিয়ে নভেম্বর 1975 এর মধ্যে জানেন কত লোক মারা গেছে? ওর মধ্যে তো প্রাইম মিনিস্টার তো মারা গেলেন, বঙ্গবন্ধু, তার সঙ্গে কতগুলো ওদের লিডার মারা গেল, ওদের সঙ্গে কতগুলো আর্মি লোক মারা গেল, ওদের এডিসি মারা গেল, এত। তারপর এই যে 75 থেকে 81 পর্যন্ত যেখানে জেনারেল জিয়াউর রহমান ছিলেন, কত লোককে মারলেন? 20 খারাপ কু হয়েছিল ও সময়, কত লোককে মারলেন। তারপর 81 তো নিজে মারা গেলেন যখন উনি চট্টগ্রামে গেলেন। অ্যান্ড 81 থেকে 91 পর্যন্ত যে ইরশাদ ছিলেন, ওনার ওই সেম কন্ডিশন অনেক লোককে মেরেছেন। আর লাস্ট কু হয়েছে ওখানে বাংলাদেশে 2011, ওখানে একজন অফিসার ছিলেন মেজর জিয়া। এই সাউথ এশিয়াতে যাদের নাম জিয়া ওদের উপরে লক্ষ্য করতে হবে। একটা জিয়াউল হক ছিলেন আপনার পাকিস্তানে, জিয়াউর রহমান, আর এই জিয়া, মেজর জিয়া 2011-তে বাংলাদেশ আর্মিতে কু করার চেষ্টা করেছিলেন। অনেক লোক ধরা পড়েছিল ওয়ার্কিং, সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড, অ্যান্ড তারপর থেকে উনি গোপনে চলে গেছিলেন। ওনার একটা ইন্টারন্যাশনাল কালেকশন আছে, অ্যান্ড তারপর উনি এখন বেরিয়েছেন, উনি বলছেন আমার উপরে যে চার্জগুলো আছে দ্যাট ইজ অল ফলস। তা একটা ওখানে কু। আবার এই যে মেজর জিয়াকে যখন উনি বাইরে এসছেন, প্রকাশে এসছেন, আমাদের পুরোপুরি ধারণা যে ওখানে আবার একটা কু হবে, আবার একটা কু হবে। আর তার জন্য ওয়াকার জামানকে আমাদেরকে বলতে হবে সাবধান, আপনি জিয়াউর রহমান যে আপনার যে করেছিলেন উনি প্রবলেম, ওরকম মিস্টেক আপনি করবেন না। এবার কেন বলছে, কেন শ্রীবাস্তব কিংবা আমরাই বা এই খবরটা কেন দেখাচ্ছি? এই খবরটা কোথাও বাংলাদেশের ভেতর থেকেই আসছেন, এবং এই খবরের সূত্রপাত একটি অডিও মেসেজ থেকে, একটি ফোন কল থেকে। মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর, মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বিএনপি কিংবা বাংলাদেশ ন্যাশনাল পার্টির সামরিক উপদেষ্টা, তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমকে একটি টেলিফোনিক কনভারসেশনে বলেন যে 4 আগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে, 4 আগস্ট, 5ই আগস্ট তিনি সেখান থেকে পালান, 4 আগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে রয়েছেন, ঠিক সেই সময় শেখ হাসিনার সেনাপ্রধান কিংবা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফোন করেছিলেন বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে একত্রিত হওয়ার জন্য। 5 তারিখ আমরা দেখলাম শেখ হাসিনা পালিয়ে গেলেন। 4 তারিখ জেনারেল ওয়াকারুজ্জামান কেন ফোন করলেন? সেই অডিও টেপ কিংবা সেই টেলিফোনিক কনভারসেশন আমাদের হাতে রয়েছে এক্সক্লুসিভলি এনকে টিভি বাংলায়। যদিও বলে রাখি, এই অডিও কনভারসেশনের সত্যতা এনকে টিভি বাংলা যাচাই করেনি। দেখুন। তারিখে রাত্রে past midnight I received a call and the army chief requested me to come to his residence next day at 10 o'clock. He never served under me, neither I have ever met him physically one-to-one before. I was quite surprised. যে আমাকে কেন? So next day I went at 10. কিন্তু আমাকে উনি 3টা পয়েন্ট বললেন। Number 1, যে স্যার I do not want any further spill of blood. Second, I don't want any power. আমি কোনো ক্ষমতা চাই না। Third point, he told me that I want to close this issue, wrap up this issue by consulting with major stakeholders. So আমি বললাম that whom are you meaning at major stakeholders? সে বলল যে the major parties of the country. জেনারেল ওয়াকারুজ্জামান এই অডিও টেপে যেটা ডিমান্ড করা হচ্ছে কিংবা যেটা দাবি করা হচ্ছে, যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি মেজর জেনারেল ফজলে ইলাহি, যিনি খালেদা জিয়ার প্রধান উপদেষ্টা ছিলেন, সামরিক উপদেষ্টা, তাকে ফোন করে 4 আগস্ট বলছেন আমি এই গোটা ব্যাপারটাকে, অর্থাৎ বাংলাদেশে যে সমস্যা চলছিল এটাকে র্যাপ আপ করতে চাই এবং যারা মেজর স্টেক হোল্ডার তাদের সবার সঙ্গে কথা বলতে চাই। নিশ্চয়ই উনি শেখ হাসিনার পারমিশন নিয়ে এটা করেননি। একজন সেনাপ্রধান তিনি সবসময় দায়বদ্ধ থাকেন তার প্রধানমন্ত্রীর কাছে, তার সুপ্রিম কমান্ডারের কাছে। এই জায়গায় তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 আগস্ট জেনারেল ওয়াকারুজ্জামান তার অ্যালিজেন্স ছিল শেখ হাসিনার কাছে। তাহলে সেদিন তিনি কেন বিএনপির, জামাতের এবং বাকি যে পার্টিজ রয়েছে, জাতীয় পার্টি এটসেট্রা এটসেট্রা, তাদের সামরিক অ্যাডভাইজারদের ফোন করলেন কর্নেল শ্রীবাস্তব? দেখুন, আজকে যে আপনি শুনিয়েছেন এটা অ্যাকচুয়ালি ধোঁয়াশা ছিল, বিকজ ইন দ্য লাস্ট উইক অফ জুলাই সবগুলো ওখানে সেটেল হয়ে গেছিল, ম্যাটারগুলো সেটেল হয়ে গেছিল। কোর্ট নিজেই প্রত্যাহার করে নিয়েছিল কি এটা ঠিক আছে, রিজার্ভেশন আমরা মুক্তিযোদ্ধাদের দিচ্ছি না।
তাহলে এই হঠাৎ 3 তারিখ থেকে সিচুয়েশনটা চেঞ্জ হলো, আর আমরাও এটা চিন্তা করছিলাম হঠাৎ এটা কি করে হবে, হু ইজ দ্য ডিপ স্টেট, হু ইজ রানিং দিস টুল কিট। আমরা ভেবেছিলাম যে স্টুডেন্টগুলো আমাদের জামাত। ডক্টর ইউনুস যিনি আছেন উনি করছেন, কিন্তু এইটা মুখোশটা ওনার খুলে দিল। একটা বই আছে দ্যাট হি ইজ পুটিং এ মাস্ক বিহাইন্ড দ্য হুইল, মাস্ক বিহাইন্ড দ্য হুইল, এটা খুলে গেছে, এনার মুখোশটা খুলে গেছে। অল অফ এ সাডেন ইনি গদ্দারি করেছেন শেখ হাসিনাকে, এনার তো ফিজিক্যাল স্ট্যাটাসটাও খারাপ, ইনি ব্রিগেডিয়ার থেকে আগে ওনার প্রমোশন হওয়া উচিত নয়। এসব তো আমি যাব না। অনেকগুলো মানুষ কি বলছে জানেন, এনাকে ডিপ স্টেট সিলেকশন করে ওখানে চিফ বানিয়েছিল জুন মাসে, তারপরে দেখুন বাংলাদেশের পরিস্থিতিটা কি করে খারাপ হতে আরম্ভ হলো। এনার কাছে একটা ডিপ স্টেটেড ইনি মুখোশ, ডিপ স্টেটেড মানুষ ইনি, আর এনাকে একটা ওয়ার্নিং দেওয়া হয়, বিকজ আর্মি টু আর্মি কথা হচ্ছে, আমরা আর্মি। জানেন এই জেনারেল জিয়াউর রহমান কতগুলো লোককে মারলেন, কতগুলো লোককে জেলে পাঠিয়ে দিলেন, ওদের পরিবারের উপরে সন্ত্রাস চালালেন, ইনিও সেম করেছেন। 5 আগস্টের পর ব্রিগেডিয়ার নবাব কতগুলো অফিসারকে স্ট্রাইক করে দিলেন, কতগুলো অফিসারকে বের করে দিলেন, কতগুলো অফিসারকে জেলে ঠুলে দিলেন, কতগুলো অফিসারকে ওখান থেকে পালাতে হয়েছে বাংলাদেশ আর্মিকে। একটা প্রফেশনাল আর্মি, এই বাংলাদেশ আর্মির যতগুলো কু হয় ওইটা ব্লাডি কু হয়। এই ব্লাডি কুতে কোন রকমে 5 আগস্টে এই কুতে এনার হাত ধরা পড়ছিল না। সবাই আমরা ভেবেছিলাম যে এই যে পুলিশগুলো মারা গেছে, 4000 থেকে বেশি পুলিশগুলো যা মারা গেছে, ওদের লুণ্ঠন হয়েছে, এনার পিছনে জেনারেল ওয়াকার জামানের হাত। এর অনেকগুলো ইমপ্লিকেশন আছে। ইমপ্লিকেশন গোনালে আমরা শর্ট টার্ম, লং টার্ম অ্যান্ড মিড টার্ম অ্যান্ড লং টার্ম আমরা বলতে পারি, কিন্তু এই জেনারেল ওয়াকার জামানকে ইতিহাস মাফ করবে না, বাংলাদেশ মানুষ মাফ করবে না। একেবারে এখানেই বাংলাদেশে এই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং প্রশ্ন তুলে দিচ্ছে কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল ব্রাসি। তারাই এক একটা এমন তথ্য সামনে আসছে যেটা নিয়ে সত্যি প্রশ্ন উঠছে যে কেন 4 তারিখ যখন জেনারেল ওয়াকারুজ্জামানের টোটাল অ্যালিজেন্স ওনার সুপ্রিম কমান্ডার, ওনার প্রাইম মিনিস্টারের প্রতি, সেদিন তিনি কেন ফোন করছেন অন্যান্য পার্টিকে, অন্যান্য স্টেক হোল্ডারকে, বলছে আই ওয়ান্ট টু র্যাপ আপ দিস। তাহলে কি মিলিটারি ইন্টারভেনশন পরবর্তীতে গিয়ে একটা বড় সম্ভাবনা রয়েছে বাংলাদেশে? বাংলাদেশ থেকে 51 কিলোমিটার দূরে, পশ্চিমবঙ্গ থেকে 51 কিলোমিটার দূরে অসমের কোকড়াঝাড়, সেখানে ঘাঁটি গেড়ে বসে রয়েছে কারা জানেন? আনসারুল্লাহ বাংলা টিম, এই বাংলাদেশের জঙ্গিরা। বড় সড়ো ছক এই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের। নদীর চরকে কাজে লাগিয়ে বাঁশের কাঠামো, ত্রিপলের আচ্ছাদন তৈরি করে জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছিল, এবং সেখানে আগ্নেয়াস্ত্র চালানো অর্থাৎ ফায়ারিং, আইডি ব্যবহার করার কাজ শেখানো হতো। আসামের এসটিএফ তাদের গ্রেফতার করেছে, এবং এখান থেকে এক্সক্লুসিভলি আমাদের প্রতিনিধি অবিনাশ শীল তিনি গিয়ে সরে জমিনে একটি রিপোর্ট এনেছেন, দেখুন। এই অভিযান এবিটি অর্থাৎ জেইসি মোহাম্মদের যে সমূহ সতীর্থ রয়েছে তেনাদেরকে নিয়ে অভিযান চলছে। এই এবিটি সদস্যরা কিসের জন্য আসামেই এনারা এই স্থান বেছে নিয়েছে, আর আসামে এনাদের কাছ থেকে এসটিএফ অভিযান চালিয়ে অনেক রকমের আপত্তিজনক বস্তু উদ্ধার করেছে। সে পিস্তল, বোমা, উর্দুতে লেখা কয়েক পুস্তক, এভাবেই কিন্তু এসটিএফ অভিযান চালিয়ে সংগ্রহ করেছে এবিটি সদস্য থেকে। ধুবড়ি, বিলাসীপাড়া এবং চাপড় থেকে এসটিএফ অভিযান চালিয়ে 6 থেকে 7 জন এবিটি সদস্যকে আটক করেছে। আটক করে গুয়াহাটিতে থাকা এসটিএফ এর যে অফিস রয়েছে সেই অফিসে নিয়ে যাওয়া হয়েছে এনাদেরকে অধিক তথ্যের জন্য কিন্তু তদন্ত অব্যাহত রেখেছে। কারণ একটাই, যে এই এবিটি সদস্যরা যাতে আসামে কোনো ধরনের কোনো কুটাঘাতের সৃষ্টি করতে না পারে, সে নিয়ে কিন্তু এসটিএফ এই অভিযান চালিয়েছে। বিলাসীবাদ থেকে আমি অবিনাশ শীল, এনকেটিভি বাংলা। এই জঙ্গিরা কেউ টোটো চালাতেন, কেউ মুরগি কাটতেন, কেউ কাঠের মিস্ত্রি ছিলেন, কেউ ইলেকট্রিশিয়ান ছিলেন, কিন্তু পুরোটাই না লোক দেখানো ছিল। আসলে এরা সবাই ছিল আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। অসমের কোকড়াঝাড়ের ধুবড়ি থেকে একের পর এক জঙ্গিকে গ্রেফতার করার পর এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অসম পুলিশের টাস্কফোর্সের দাবি, আব্বাস আলী ও মিনারুল শেখের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিমউদ্দিন রহমানি তার সঙ্গে দেখা করার জন্য এরা পরিকল্পনা করছিল, এমন দাবি করেছে অসম পুলিশের স্পেশাল টাস্কফোর্সের প্রতিনিধিরা। খগড়াগড় কাণ্ডে বিস্ফোরণে যে ধৃত জেএমবি জঙ্গি তারিকুল ইসলাম, তার সঙ্গে জেলে আলাপ হয় এই আব্বাস, তার কাছ থেকেই
জেলে বসেই জেহাদের পাঠ নিয়েছিল। জেল থেকে বেরোনোর পর সাদ রাড়িকে সঙ্গে নিয়ে বেশ কয়েকবার তারিকুলের সঙ্গে দেখাও করে আব্বাস, এমন দাবি অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। অসম পুলিশের টাস্ক ফোর্সের ডিজিপি তিনি কি বলছেন শোনাবো। के थ्रू ही दुश्मन आएगा, या जो हिंदुस्तान को, जो भारत को क्षति पहुंचाना चाहता है वो पड़ोसी देश से ही आएगा। और ये हम अपने लिए एक अचीवमेंट समझते हैं कि बॉर्डर क्रॉस करते ही हमने पकड़ लिया। अन जिहादी और वो इस्लामिक एक्सट्रीमिस्ट धड़ा पड़ी से इन ऑपरेशंस ऑफ एसटीएफ और मेन आसले अपनी ऑपरेशन प्रघाट टू साय आसे किंतु मेन आसले অলপ মাহ আগত ISIS और इंडिया चीफ जितु धरा पड़िले एट आर बॉर्डर। सो 16 एक्सट्रीमिस्ट, 8 माओइस्ट सेंट्रल लेवल और 8 अल्फा और मणिपुर बेस्ड एक्सट्रीमिस्ट 3टा। सो नॉट ओनली नारकोटिक्स बट ऑल्सो टेरर। জেনারেল শ্রীবাস্তব, নার্কটিক শুধু নয়, টেরর মডিউল একের পর এক ধরা পড়ছে, ক্যাম্প হচ্ছে ধুবড়িতে, সেই ক্যাম্পে এক্সপ্লোজিভস, আইডি সব রকম ট্রেনিং দেওয়া হচ্ছে। সো হোয়াট ইজ বাংলাদেশ প্লেইং অ্যাট? বাংলাদেশ ঠিক করতে কি চাইছে? নিজের দেশের মধ্যে অভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ। আপনি কত সুন্দর প্রশ্নটা করেছেন। দেখুন, বাংলাদেশে যে প্যান ইসলামিক যেটা টেররিস্ট আছে ওটা দু ফেজে এসছে জানেন। 2001-এ মনে আছে যখন আমেরিকা আফগানিস্তানের উপর অ্যাটাক করলো अगेंस्ट দ্য তালিবান অ্যান্ড আল কায়দা, তো যারা আল কায়দা ট্রেন্ড লোক ছিল ওরা তখন বাংলাদেশে ঢুকলো। অ্যান্ড দ্যাট আল কায়দা আনসারুল্লাহ বাংলা টিম যেটা আপনি বলছেন এটা ওদের টিম। দ্যাট মিনস দ্যাট ওরা আছে প্যান ইসলামিক, প্যান এথিং। কিন্তু 2013-র পর 2011-তে ওসামা বিন লাদেন মারা গেলেন, আর 2013-তে বাগদাদিকে রিলিজ করা হলো সিরিয়া নিতে। তো যারা বাংলাদেশ অরিজিনে যারা ছিলেন, বাইরে থাকতেন, ওরা সিরিয়াতে আর ইরাকে লড়াই করতে গিয়েছিলেন ওদের পক্ষ হয়ে। যখন বাগদাদি মারা গেল ওরা এখন বাংলাদেশে আসলো। তা একটা গ্রুপ বানালো আনসারুল্লাহ বাংলা টিম যেটা আপনার আল কায়দা, আর একটা বানালো জেএমবি যেটা বাংলা ভাই। অনেক আগে বাংলা ভাই বানিয়েছিলেন, 2005-এ অ্যারেস্ট হয়ে 2006-এ মারা গেছিলেন, ওটা রিভাইভ করলো। মানে একেবারেই কোথাও এই টেরর মডেল, এইটা দুটো টেরর মডেল কোথাও যে ভারতকে ব্যতিব্যস্ত করার জন্য, সমস্যায় ফেলার জন্যই বানানো হয়েছিল সেটা স্পষ্ট। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ কোন পথে হাঁটবে? কারণ বাংলাদেশের মধ্যেও তো সবকিছু ঠিক নেই। ইউনূস সরকার তিনিও যে খুব একটা সেফ রয়েছেন এমন নয়। ভোট কবে হবে কেউ জানে না, জামাতের দাপাদাপি বাড়ছে, ওয়াকারুজ্জামান নিজেকে কিং মেকার মনে করে ফেলছে।